আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাফিজ চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 239 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি যে অল্টারেশন অফ নরমাল প্রোটিন রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ অটো ইমিউনিটি। ওকে, তাহলে দেখেন নরমাল প্রোটিন বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে এটা আমার একটা সেলফ অ্যান্টিজেন, অর্থাৎ দেখেন যদি আপনারা চিন্তা করেন যে এটা হলো আমার একটা টিস্যুতে এগুলো হলো বিভিন্ন সেল। ওকে, আচ্ছা, এবং এখানে বিভিন্ন এক্সট্রা সেলুলার সাবস্টেন্স তো এক্সট্রা সেলুলার সাবস্টেন্সের মধ্যে বিভিন্ন প্রোটিন থাকে। ওকে, আচ্ছা, তো যে কোনো একটা প্রোটিন আপনারা বিবেচনা করেন, ধরেন এটা। আচ্ছা, এখন যেহেতু এটা একটা সেলফ প্রোটিন, এই যে গ্রিন ডট যেটা, তাহলে এর এগেইনস্টে ইমিউন রেসপন্স শো করবে না আমার বডি। আচ্ছা, এখন কোনো কারণে যেমন কিছু ড্রাগ পার্টিকেলস, হ্যাঁ, অর্থাৎ ধরেন পেনিসিলিন, তারপর হচ্ছে হাইড্রোলাজিন, এরকম কিছু ড্রাগস, ওরা ধরেন এই হলো ড্রাগ পার্টিকেলসটা। এখন প্রশ্ন হলো ড্রাগ পার্টিকেলসটা এখানে কিভাবে আসলো? আপনারা জানেন যে ফার্মাকোকাইনেটিক্স মানে প্রথমে কি হয়, একটা ড্রাগ আমরা ওরাল রুটে খেলে অ্যাবজর্পশন হয়, তারপরে বায়ো অ্যাভেলেবিলিটি, তারপরে আমরা বলছি কি বায়ো ট্রান্সফরমেশন, ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন ফেজ, অর্থাৎ এটা ছিল ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলস থেকে সেটা ডিস্ট্রিবিউশন হয়ে চলে আসলো আমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। ওকে, আচ্ছা, এখন এখানে এসে দেখেন ড্রাগ পার্টিকেলসটাও কিন্তু ইমিউন রেসপন্স শো করবে না, কারণ কি এটা হলো অ্যান্টিজেন, যেহেতু ফরেন একটা জিনিস, বাট নট ইমিউনোজেন। ওকে, আচ্ছা, তাহলে এখন যখন এই ড্রাগ পার্টিকেলসটা এই সেলফ প্রোটিনের সাথে বাইন্ড করবে তখন কি হয়ে যাবে দেখেন, একটু খেয়াল করেন। তাহলে এখন মনে করেন এই অবস্থা, ওরা একজন আরেকজনের সাথে বাইন্ড করার পরে এখন এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আমার তো কি আছে, ডেনড্রাইটিক সেল আছে, এটা হলো ডেনড্রাইটিক সেল। তো ডেনড্রাইটিক সেল ওদেরকে ফ্যাগোসাইটোসিস করবে, এই সেল প্রোটিন বাউন্ড উইথ ড্রাগ পার্টিকেলস, ওকে যখন এনগালফ করার পরে সে তাকে এমএসসি প্রেজেন্টেশন করবে। ওকে, আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কেন আমি ড্রাগ পার্টিকেলটাকে অনলি এনগালফ করলাম না? কারণ হচ্ছে দেখেন এমএসসি প্রোটিনটার সাথে অনলি একটা প্রোটিন অ্যান্টিজেন বাইন্ড করতে পারে, তাই না? ওই কারণে ডেনড্রাইটিক সেল শুধু ড্রাগ পার্টিকেলসটাকে এমএসসি প্রেজেন্টেশন করতে পারবে না, তাকে সেলফ প্রোটিনের সাথে নিয়ে তারপরে সে এনগালফ করে। আচ্ছা, যাই হোক, তারপরে তাকে এই গ্রিন, এটা হলো এমএসসি 1 প্রেজেন্টেশন, এটা হলো এমএসসি 1 প্রেজেন্টেশন করলো, আর যেটা আমি আকাশী কালারে দিলাম এটা হলো এমএসসি 2 প্রেজেন্টেশন করলো। ওই যে হেপটেনের মতো, বুঝছেন, হেপটেনের মতো কাজ করবে ড্রাগ পার্টিকেলসটা। যাই হোক, তাহলে এই হলো এমএসসি 1 প্রেজেন্টেশন, আর এটা হলো এমএসসি 2 প্রেজেন্টেশন। ওকে, তারপরে এই ডেনড্রাইটিক সেলটা এখান থেকে সারাউন্ডিং লিম্ফ নোডে যাবে, লিম্ফ নোডে গিয়ে সে এই এমএসসি 1 দিয়ে আমার CD4 টি সেলকে CD8 টি সেলকে অ্যাক্টিভেট করবে, আর এমএসসি 2 দিয়ে CD4 টি সেলকে অ্যাক্টিভেট করবে। ওকে, এখন প্রশ্ন হলো দেখেন এতক্ষণ কিন্তু আমার এই যে গ্রিন ডটটা অর্থাৎ সেলফ প্রোটিন, ওর এগেইনস্টে কিন্তু ইমিউন রেসপন্স শো করে নাই, কিন্তু যখনই এর সাথে কোনো একটা ফরেন সাবস্টেন্স যেমন ড্রাগ পার্টিকেলস বাইন্ড করলো, তখন এমএসসি প্রেজেন্টেশনের কারণে এখন আমার এই CD4 টি সেল এবং CD8 টি সেলটা ওই সেলফ প্রোটিনের এগেইনস্টে অ্যাক্টিভেট হয়ে গেল এবং একই সাথে ড্রাগ পার্টিকেলস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে একটা সেলফ প্রোটিন এখন ফরেন অ্যান্টিজেনের মতো অর্থাৎ ইমিউনোজেনের মতো কাজ করছে, এটাকে আমরা বলছি অল্টারেশন অফ নরমাল প্রোটিন। তাহলে এই ডেনড্রাইটিক সেলটা এমএসসি এর মাধ্যমে কি করবে, এই যে দেখেন ডেনড্রাইটিক সেল এমএসসি এর মাধ্যমে CD4 টি সেলকে অ্যাক্টিভেট করবে, সেখান থেকে হেল্পার টি সেল তৈরি হবে, আর হচ্ছে CD8 টি সেলকে অ্যাক্টিভেট করবে এমএসসি 1 এর মাধ্যমে, সেখান থেকে সাইটোটক্সিক টি সেল তৈরি হবে। অন্যদিকে টি ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হবে কার এগেইনস্টে? কারণ হচ্ছে ডেনড্রাইটিক সেল যে অ্যান্টিজেনটাকে এনগালফ করেছে সেখানে তো সেলফ প্রোটিনও আছে, ড্রাগ পার্টিকেলসও আছে, ফলে এই অ্যান্টিবডিটাও পরবর্তীতে আমার
ওই সেলফ প্রোটিনের এগেইনস্টে অ্যাক্টিভেট হবে, ফলে এখানে এসে ওরা টিস্যু ইনজুরি এবং ইনফ্লামেশন করা শুরু করবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এগুলো হলো বিভিন্ন ধরনের হাইপোথিসিস এবং রিসার্চের মাধ্যমে কিছু প্রমাণিত হয়েছে, কিছু এখনো রিসার্চ চলছে, এরকম আর কি অটো ইমিউনিটিটা। আচ্ছা, এরপরে আসেন যে আরেকটা মেকানিজম, যে রিলিজ অফ সিকুয়েস্টার্ড সেলফ অ্যান্টিজেন। মানে হচ্ছে আমাদের যখন বি সেল এবং টি সেল ম্যাচুরেশন হয় তখন আমাদের থাইমিক সেলটা আমাদের বিভিন্ন সেলফ প্রোটিনকে টি সেলের কাছে এক্সপোজ করে, অন্যদিকে বোন ম্যারোতে বিভিন্ন সেলফ প্রোটিন বা সেলফ অ্যান্টিজেন বি সেলের কাছে এক্সপোজ হয়। এভাবে তারা ম্যাচিউরড হয় টি সেল এবং বি সেল। কিন্তু কিছু কিছু টিস্যুর অ্যান্টিজেন, কিছু কিছু টিস্যুর সেলফ অ্যান্টিজেন গুলো বি সেল এবং টি সেলের কাছে ইউজুয়ালি তেমন একটা বেশি এক্সপোজ পায় না, ফলে ওরা পরবর্তীতে নিজের বডির টিস্যু কিন্তু সেলফ অ্যান্টিজেন থাকা সত্ত্বেও হওয়া সত্ত্বেও তারা ফরেন হিসেবে কাজ করতে পারে। যেমন কি যেমন হচ্ছে টেস্টিস, ওকে, ও সহজে বি সেল এবং টি সেলের এক্সপোজার পায় না টেস্টিসের অ্যান্টিজেন গুলো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লেন্স, উভিয়াল ট্র্যাক্ট বা ইউভিয়াল ট্র্যাক্ট, ওকে, এরা তো যদি কোনো কারণে এই টেস্টিসে কোনো ইনজুরি হয়, ফলে টেস্টিসের বিভিন্ন এই প্রোটিন গুলো বা টিস্যু গুলো ওরা কোথায় চলে আসবে? সার্কুলেশনে। ওরা যখন সার্কুলেশনে ঢুকে যাবে, তো সার্কুলেশন থেকে পরবর্তীতে ওরা যখন আমার ডিস্ট্রিবিউশন হয়ে বিভিন্ন ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে, সেখানে ডেনড্রাইটিক সেল এই টিস্যুগুলোকে এনগালফ করে এমএসসি প্রেজেন্টেশন যখন করবে লিম্ফ নোডে, তখন আমাদের CD4 টি সেল, CD8 টি সেল অ্যাক্টিভেশন হয়ে যাবে। কার এগেইনস্টে? এই যে সেলফ প্রোটিনের এগেইনস্টে। কেন? এটা তো সেলফ প্রোটিন, তাহলে অ্যাক্টিভেশন কেন হলো? কারণ হলো এই কয়েকটা অর্গানের সেলফ অ্যান্টিজেনকে বি সেল এবং টি সেল তাদের ম্যাচুরেশন হওয়ার সময় দেখে নাই তেমন একটা, ফলে তারাও যখন ওদের সম্মুখীন হবে ভাববে ওরা তো ফরেন, কারণ আমি আমার জন্মগ্রহণের সময় ওকে চিনি নাই, তাহলে নিশ্চয়ই ফরেন হবে। একটা ভুল বুঝাবুঝি। কেন? কারণ হচ্ছে এই অর্গানগুলো সাধারণত এক্সপোজ পায় না, এই কারণে এদেরকে বলা হয় লেস এক্সপোজড টু ইমিউন সিস্টেম অথবা ইমিউনোলজিক্যালি প্রিভিলেজড সাইট। ল্যান্সে সরাসরি লেখা আছে বোল্ড হরফে, আপনারা দেখবেন এটা। আচ্ছা, তাই একইভাবে সিএনএস, ল্যান্স এবং ইউভিএল ট্র্যাক্ট। তাহলে তখন এই অর্গানগুলোর এগেইনস্টে, এই অর্গানগুলো টেস্টিস, সিএনএস, ল্যান্স, ইউভিএল ট্র্যাক্ট, এদের এগেইনস্টে ইমিউন অ্যাক্টিভেশন হয়ে যাবে। ওকে, তাহলে কি হতে পারে দেখেন, যেমন এটা হচ্ছে যখন এদের এগেইনস্টে অ্যাক্টিভেশনটা হবে, তাহলে দেখেন, তাহলে এখন টেস্টিসের এগেইনস্টে কি হয়ে যাবে? ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে গেছে, ফলে ইমিউন সিস্টেম চাইবে টেস্টিসকে অ্যাটাক করতে, ডিস্ট্রয় করে ফেলতে, ফলে দেখা দিবে কি স্পারমাটোজেনেসিস, অর্থাৎ স্পারমাটোজেনেসিস মানে হচ্ছে আপনার স্পারমাটোজেনেসিসটা খুব সিভিয়ারলি কম্প্রোমাইজড হয়ে যাবে, ফলে ইনফার্টিলিটি ইন কেস অফ মেল ডেভেলপ করতে পারে। এছাড়াও যদি সিএনএস কে অ্যাটাক করে, কারণ সিএনএস এর এগেইনস্টে এখন ইমিউন সিস্টেম অ্যাক্টিভ, ফলে এনকেফালাইটিস, কারণ ব্রেইনে ইনফ্লামেশন হয়ে গেছে। এছাড়াও ল্যান্স, ইউভিএল ট্র্যাক্ট, এদের এগেইনস্টও ইমিউন সিস্টেম অ্যাক্টিভ, ইনফ্লামেশন হয়ে যাবে, ফলে দেখা দিবে এন্ডোপথ্যালমাইটিস। ওকে, আচ্ছা, এখন আরেকটা মজার বিষয় আপনারা খেয়াল করেন যে আমাদের বডিতে সেল তৈরি হয় আবার সেল ডিস্ট্রয় হয়। তাহলে এই হলো, ধরেন দুটো সেল দিয়ে আমি আপনাদের এক্সাম্পলটা দিই, এটা হলো সেল আর এটা হলো আমার সেলের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার নিজের সেল, হোস্ট সেল। ওকে, এখন সেলুলার এজিং আছে, তো সেলটা কাজ করতে করতে সে টায়ার্ড হয়ে গেছে, তার এখন মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, তো সে মানে মৃত্যুবরণ কিভাবে করে দেখেন, সে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে হয়, অর্থাৎ এই সেলটা থেকে বিভিন্ন অ্যাপোপ্টোটিক বডি, এটাকে আমরা বলি বিভিন্ন অ্যাপোপ্টোটিক বডিজ তৈরি হবে। দেখেন, অর্থাৎ এই যে একটা মেমব্রেন, রেড কালারের এটা একটা মেমব্রেন, এই মেমব্রেনের ভেতরে বিভিন্ন সেলুলার কন্টেন্ট গুলো থাকে। দেখেন, এগুলো হলো অ্যাপোপ্টোটিক বডি। তার মানে ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স গুলো সরাসরি এক্সট্রা সেলুলার স্পেসে এক্সপোজড হয়নি, তাদেরকে একটা ছোট ছোট ভেসিকল করে প্যাকেট করে রেখেছে। পরবর্তীতে আমাদের স্ক্যাভেঞ্জার সেল আছে, আপনারা জানেন স্ক্যাভেঞ্জার সেল কে? সে হলো ম্যাক্রোফেজ। প্রত্যেকটা টিস্যুতে আল্লাহ তাআলা ম্যাক্রোফেজ দিয়ে রেখেছেন এই কাজগুলো করে রাখার জন্য। ওকে, আচ্ছা, ম্যাক্রোফেজ পরবর্তীতে কি করবে?
এই অ্যাপোপ্টোটিক বডিগুলোকে সে ফ্যাগোসাইটোসিস করে খেয়ে ফেলবে। ফলে এই দেখেন সেলের ইন্ট্রাসেলুলার যে সাবস্টেন্স গুলো আছে, বিভিন্ন এনজাইম, লাইসোসোমাল এনজাইম, ডিএনএ, আরএনএ, এগুলো কিন্তু সরাসরি ইসিএফ বা ইন্টারস্টিশিয়াল স্পেসে আসে নাই। ওকে, বুঝেন বিষয়টা। এখন কোন কারণে, এটা হচ্ছে স্বাভাবিকভাবে হয়, কোন কারণে যদি সেল ইনজুরি হয়, যেমন সেল ইনজুরি অনেকভাবে হতে পারে, মেকানিক্যাল সেল ইনজুরি, কেমিক্যাল সেল ইনজুরি, তারপর হচ্ছে রেডিওলজিক্যাল সেল ইনজুরি যেমন এক্স-রে, সিটি স্ক্যান, এগুলা রিকারেন্টলি করলে, অথবা হচ্ছে আমাদের সানরেজের আল্ট্রাভায়োলেট রে, ঠিক আছে, তাহলে এগুলো আমাদের সেল ইনজুরি করে, অর্থাৎ ওরা কি করে সেল মেমব্রেনকে রাপচার করে দেয়। তখন কি হবে জানেন, যদি দেখেন যদি সেল মেমব্রেনটা রাপচার হয়ে যায়, যদি সেল মেমব্রেনটা রাপচার হয়ে যায়, তাহলে এই যে ইন্ট্রাসেলুলার কন্টেন্ট যেগুলো আছে, তাই না, বিভিন্ন সাবস্টেন্স, লাইসোসোমাল এনজাইম, ডিএনএ, আরএনএ, নিউক্লিয়াস, এগুলো তখন লিক হয়ে হয়ে কোথায় চলে আসছে দেখেন, এক্সট্রা সেলুলার স্পেসে ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। এখন নরমালি কিন্তু আমার ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স গুলো এই ইমিউন সিস্টেমের কন্ট্যাক্টে আসে না। যখনই এরকম আসবে তখন কি করবে, এখানে ডেনড্রিটিক সেল আছে না, এখানে ডেনড্রিটিক সেল ছিল, আপনারা জানেন অল টিস্যুতে ডেনড্রিটিক সেল, ম্যাক্রোফেজ যারা থাকে আগে থেকে, তখন ডেনড্রিটিক সেল কি করবে, এই যে ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স এগুলোকে সে কি করবে, ফ্যাগোসাইটোসিস করা শুরু করবে, ফ্যাগোসাইটোসিস করা শুরু করবে। এখন এর স্বভাব খারাপ, ও যারাই ফ্যাগোসাইটোসিস করে তারাই এমএসসি প্রেজেন্টেশন করে, হ্যাঁ, তখন সে কি করবে, এই ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স গুলোকে এমএসসি 1 প্রেজেন্টেশন করবে। ধরেন এই যে আকাশী কালারেরটা হলো এমএসসি 1 প্রোটিন, এমএসসি 1 প্রোটিন, এবং একইভাবে সে এমএসসি 2 প্রেজেন্টেশনও করবে। এই যে হ্যাঁ, এই কালারটা হলো এমএসসি 2, তাহলে এমএসসি 2 প্রেজেন্টেশন করলো। এবার এই ডেনড্রিটিক সেল, ম্যাক্রোফেজ তো ফ্যাগোসাইটোসিস করে এখানে বসে থাকে, আমি আপনাদের বলেছি, কিন্তু ডেনড্রিটিক সেল কোন একটা জিনিস ফ্যাগোসাইটোসিস করার পরে সে লিম্ফ নোডে চলে যায়, হ্যাঁ, লিম্ফ নোডে গিয়ে সে এখানে লিম্ফ নোডে প্যারাকর্টিক্যাল এরিয়াতে কোন কোন সেল আছে, CD4 সেল আছে এবং CD8 সেল আছে, তখন সে গিয়ে এই CD4 সেলের টি সেল রিসেপ্টর, CD8 সেলের টি সেল রিসেপ্টরের সাথে সিগন্যাল 1 এবং CD28 এর সাথে সিগন্যাল 2 করবে, করার পরে টি সেল বলবে, এই যে CD4 এবং CD8 টি সেল বলবে, কিরে ডেনড্রিটিক সেল, তুই এই অ্যান্টিজেনটা কোত্থেকে আনলি, এটা তো ফরেন মনে হচ্ছে, কারণ আমার ম্যাচুরেশন হওয়ার সময় ওর তো আমি দেখি নাই। তখন কি হবে, এই CD4 সেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এই CD8 টি সেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ ওরা মনে করবে এই অ্যান্টিজেনটা ফরেন, বাট এটা তো আসলে একটা ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন। তাহলে এখানে প্রবলেমটা কেন হয়েছে, কারণ হচ্ছে ইন্ট্রাসেলুলার কন্টেন্ট গুলো ইউজুয়ালি ইমিউন সিস্টেমের এক্সপোজারে আসে না, কারণ এটা অল টাইম সেল মেমব্রেন দিয়ে কভার করা থাকে। আবারও বলছি, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, যাদের বিভিন্ন অটো ইমিউন ফ্যাক্টর থাকে, CD4 টি সেল, CD8 টি সেল কিংবা ডেনড্রিটিক সেলের এমএসসি প্রোটিনের মধ্যে বিভিন্ন ডিফেক্ট থাকে, যেগুলো আমি আলোচনা করেছিলাম, এরকম প্রবলেম থাকলে ওদের ক্ষেত্রে এই ধরনের ইন্ট্রাসেলুলার কন্টেন্টের এগেইনস্টে ইমিউন রেসপন্স অ্যাক্টিভ হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, ঠিক আছে, কারণ সবার যদি হতো তাহলে তো সবারই অটোইমিউন ডিজিজ থাকতো, তাই না। আচ্ছা, যাই হোক, তখন যখন CD4 টি সেল অ্যাক্টিভ হয়ে যাবে, তখন সে ডিফারেন্সিয়েটেড হয়ে তৈরি করবে হেল্পার টি সেল বা ইফেক্টর সেল, আর CD8 টি সেল ও অ্যাক্টিভেটেড হওয়ার পরে প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন হয়ে তৈরি করবে সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল। আর CD4 টি সেল অন্যদিকে কি তৈরি করে, অ্যাক্টিভেশন হওয়ার পরে কিছু তো হেল্পার টি সেল তৈরি করলো, আর কিছু তৈরি করে ফলিকুলার হেল্পার টি সেল। এই ফলিকুলার হেল্পার টি সেলটা লিম্ফ নোডের কর্টিক্যাল এরিয়াতে গিয়ে বি সেলকে অ্যাক্টিভেশন করবে, সেখান থেকে অটো অ্যান্টিবডি তৈরি হবে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার কন্টেন্টের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, অ্যান্টিবডি, এগুলো সবগুলো তখন সার্কুলেশনের মাধ্যমে আমার বিভিন্ন টিস্যুতে গিয়ে অ্যাটাক করবে, অ্যান্টিবডি, সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল, ফলে সেখানে টিস্যু ইনজুরি এবং ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে, যাদের অটো ইমিউন প্রবলেম আছে তাদের ক্ষেত্রে। তাহলে ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন গুলো কি কি, সেটা হলো ডিএনএ, আরএনএ, হিস্টোন এন্ড মাইটোকন্ড্রিয়াল এনজাইম। ইউজুয়ালি এদের এগেইনস্টেই ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট হয় যাদের প্রবলেম তাদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এখন আসেন SLE, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, এই ক্ষেত্রে কোন ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, এটা একটা অটোইমিউন ডিজিজ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিজ। ওকে,
এটা তৈরি হয়। এখন দেখেন অ্যান্টি নিউক্লিয়ার, তাহলে এই অ্যান্টিবডিগুলো অ্যাকচুয়ালি কার এগেইনস্টে? নিউক্লিয়ার অ্যান্টিজেনের এগেইনস্টে। এখন নরমালি আমার একটা সেল তো ফসফোলিপিড বাইলেয়ার সেল মেমব্রেন দিয়ে নিউক্লিয়াসকে কভার করে রাখে, তাই না? নিউক্লিয়াসকে কভার করে রাখে, এই যে নিউক্লিয়াস ভিতরে থাকে, ফলে নিউক্লিয়ার কন্টেন্টগুলো ইউজুয়ালি ভিতরে থাকে। কিন্তু আমরা জানি সেলের প্রত্যেকটা প্রোটিন, প্রত্যেকটা সাবস্টেন্স তৈরি হয় একটা জিন থেকে। আর জিন থাকে কোথায়? ক্রোমোসোমের মধ্যে। ক্রোমোসোম থাকে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। তার মানে নিউক্লিয়াসটা যদিও সেলের ভেতরে, বাট তার থেকে তৈরি হওয়া বিভিন্ন প্রোটিন সেল সারফেসে অ্যাটাচ থাকে। একটা কমন উদাহরণ দিই, মনে করেন MHC1 প্রোটিন। এটা আপনারা যেহেতু জানেন সেই কারণে বললাম। MHC1 প্রোটিন তৈরি হয় সেলের ভিতরে, কিন্তু সে বাইরে এসে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়ে থাকে। ওকে, আচ্ছা, এরকম বিভিন্ন প্রোটিন যেগুলো তৈরি হওয়ার পরে সেল সারফেসে অ্যাটাচড হয়ে থাকে। ঠিক আছে, এখন ও যেহেতু ডিএনএ থেকে আসছে, তাহলে ওর মধ্যে ডিএনএ সিকোয়েন্সটা আমি পাবো, তাই না? আচ্ছা, এখন যে বিষয়টা হবে যে যাদের অ্যাসেলি আছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা এসে ও কি নিউক্লিয়াসকে সরাসরি ওপেন পায়, নাকি সে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড ডিএনএ এর সাথে মিল আছে এরকম বিভিন্ন প্রোটিন পায়, সেই ভিত্তিতে সে এই প্রোটিনগুলোকে অ্যাটাক করে এবং আলটিমেটলি সেলটা ডিস্ট্রয় হয়ে যায় এবং সেখানে ইনজুরি এন্ড ইনফ্লামেশন শুরু হয়ে যায়। অ্যাসেলিতে যে বিষয়টা হয়। এখন যদি কোনো কারণে সেল ইনজুরি হয়, একটু আগে আপনাদেরকে বললাম, যদি কোনো কারণে সেল ইনজুরি হয়, একটু ভাবুন সেল ইনজুরি হলে কি হয়ে যাবে? নিউক্লিয়াসটা সরাসরি এখন এক্সপোজ হয়ে গেল না? এই যে নিউক্লিয়ার বিভিন্ন কন্টেন্ট গুলো, ডিএনএ, আরএনএ, নিউক্লিয়ার কন্টেন্ট বলতে কি বুঝাই আমরা? মেইনলি ডিএনএ বুঝাই, আরএনএ বুঝাই এবং হিস্টোন প্রোটিনটা। ওকে, ওরা বিভিন্ন জিনিস এক্সট্রা সেলুলার স্পেসে এক্সপোজ হয়ে গেল। এখন অ্যান্টিবডি সরাসরি তার টার্গেট অ্যান্টিজেনকে পাচ্ছে, তাহলে এখন অ্যাটাকিং আরো বেশি হবে, কারণ এখন আরো বেশি ম্যাচিং হয়েছে অ্যান্টিজেন অ্যান্টিবডি। ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে, নিউট্রোফিল কেমোট্যাক্সিস হবে, লাইসোজোমাল এনজাইম রিলিজ হবে, টিস্যু ইনজুরি হবে, ইনফ্লামেশন হবে, তাই না? এই কারণে দেখেন অ্যাসিডিটা ইউজুয়ালি যাদের আছে তাদের ক্ষেত্রে বেড়ে যায় কখন? সান এক্সপোজারে। কেন জানেন? সান এক্সপোজারে কি রে থাকে? আল্ট্রাভায়োলেট রে রেডিয়েশন ইনডিউসড সেল ইনজুরি করে, নিউক্লিয়ার কন্টেন্ট রিলিজ হয়ে যাবে এক্সট্রা সেলুলার স্পেসে, ডিএনএ, হিস্টোন এগুলো রিলিজ হবে, ফলে এখানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা দ্রুত অ্যাটাক শুরু করবে এবং সেখানে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স যখন শুরু হয়ে যাবে, আশেপাশে কি হবে? ইনফ্লামেশন হয়ে যাবে, টিস্যু ইনজুরি হবে। ঠিক আছে, আচ্ছা, এই কারণে সান এক্সপোজারে অ্যাসিডিটা এক্সাসারবেট করে। আরেকটা হচ্ছে এপিটপ স্প্রেডিং, অর্থাৎ এটাও আমি আগের কথা, ইন্টারসেলুলার কন্টেন্ট যখন রিলিজ হয়ে যায় এক্সট্রা সেলুলার স্পেসে, এটা। ওকে, আরেকটা হচ্ছে ফেলিওর অফ রেগুলেটরি টি সেল, অর্থাৎ আমি আপনাদের কি বলেছিলাম? রেগুলেটরি টি সেল আমাদের হেল্পার টি সেল কিংবা ইফেক্টর টি সেলকে সাপ্রেস করে রাখে যেন সে সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ না হতে পারে। এখন রেগুলেটরি টি সেলের অনেকগুলো জিনের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিন হলো FOXP3 জিন। ঠিক আছে, এই FOXP3 জিনটার মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, পার্মানেন্ট চেঞ্জ, দ্যাট মিন্স মিউটেশন, তখন রেগুলেটরি টি সেল তার এই যে ইনহিবিটরি অ্যাকশন, সাপ্রেসিভ অ্যাকশন গুলো করতে পারে না, ফলে আমাদের অটো রিঅ্যাকটিভ, দ্যাট মিন্স সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভ হওয়ার টি সেল বেড়ে যায়, ফলে অটো ইমিউনিটি ডেভেলপ করতে পারে। আরেকটা হলো বলেছিলাম কি? থাইমিক সেল। আমাদের থাইমাসের মধ্যে থাইমিক সেল কি করে? বিভিন্ন সেলস প্রোটিন তৈরি করে করে সে CD4 CD8 টি সেলকে চিনায় যে এই CD4 CD8 টি সেল, দেখো এটা হলো আমার বডির প্রোটিন, তুমি তোমার সাথে যদি পরে এই ধরনের প্রোটিনের দেখা হয় তুমি তাকে অ্যাটাক করবে না ভুলেও। এখন এই যে থাইমিক সেল বিভিন্ন সেলফ প্রোটিন তৈরি করছে, সে কিভাবে তৈরি করে? AIRE, অটো ইমিউন রেগুলেটর জিন, এটার মাধ্যমে তৈরি করে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই জিনটার মাধ্যমে তৈরি করে একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ওই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থেকে ওই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে ইউজ করে তৈরি করে, আমরা জানি কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থেকে কি হয়? ট্রান্সক্রিপশন হয়। ফলে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটাকে ইউজ করে সে ট্রান্সক্রিপশন করে করে বিভিন্ন সেল প্রোটিন তৈরি করে এবং ওই সেল প্রোটিনটা দিয়ে সে টি সেলকে
এডুকেট করে, অর্থাৎ টি সেলকে চিনে নেয় যে এটা সেলফ প্রোটিন। এখন কোনো কারণে যদি এখানে মিউটেশন হয় AIRE এর মধ্যে, তাহলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা তৈরি কম হবে, ফলে সেলফ প্রোটিন সিনথেসিস কম হবে, ফলে টি সেলটা ভালোভাবে ম্যাচুরেশন হবে না, ফলে সে অটো রিঅ্যাকশন করতে পারে, সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে, কারণ সে থাইমাসের মধ্যে ভালোভাবে এডুকেটেড হয় নাই, ফলে সে সব সেলফ প্রোটিনকে চিনতে পারে নাই তার জন্মগ্রহণের সময়। ওকে, আচ্ছা এখন আসেন আমরা কিছু অটো ইমিউন ডিজিজ নিয়ে কথা বলি। তাহলে এতক্ষণ আমরা কি আলোচনা করেছি? এতক্ষণ আমরা আলোচনা করেছি যে অটো ইমিউন ডিজিজ ডেভেলপ করার বিভিন্ন এক্সাম্পল, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। এখন আসেন আমরা সরাসরি আমাদের প্র্যাকটিক্যালে চলে আসি, সেটা হলো বিভিন্ন অটো ইমিউন ডিজিজের মেকানিজম, কোনটা কিভাবে হচ্ছে। মাল্টিপল স্ক্লেরোসিস একটা ভয়ানক ডিজিজ, আপনারা জানেন মাল্টিপল স্ক্লেরোসিস। এখন দেখেন হেপাটাইটিস বি ধরুন কাউকে ইনফেক্ট করলো, ওকে, হেপাটাইটিস বি। এখন যেহেতু এটা ভাইরাস, এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, আপনার ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করবে স্বাভাবিক, এবং এটা যেহেতু একটা ভাইরাস, আপনার CD8 টি সেল অ্যাক্টিভেশন হবে। ওকে, আচ্ছা এখন আমি বলেছিলাম এটা আগেই, ফলে এই হেপাটাইটিস বি এর সাথে হেপাটাইটিস বি এর এই পলিমারেজ এনজাইমের স্ট্রাকচারের সাথে আমাদের হোয়াইট ম্যাটার অফ ব্রেইনের মাইলিন বেসিক প্রোটিন, হ্যাঁ, এটার মিল থাকায় এই অ্যান্টিবডি এবং সাইটোটক্সিক টি সেলগুলো আমার হোয়াইট ম্যাটার অফ ব্রেইনকে ভুলক্রমে অ্যাটাক করে, অর্থাৎ ক্রস রিঅ্যাকশন হয়, ফলে আপনার বিভিন্ন, যেহেতু নার্ভাস সিস্টেম সেন্সরি মোটর ফাংশন ডেফিসিয়েন্সি দেখা যায়। ওকে, তো এটা ট্রিটমেন্ট কি? আমরা ইমিউনোসাপ্রেশন করব, কেন? যাতে CD8 টি সেল কম তৈরি হয় এবং অ্যান্টিবডি কম তৈরি হয়, ফলে এই ক্রস রিঅ্যাকশনটা, এখানে যে ক্রস রিঅ্যাকশনটা হয়েছে সেটা যাতে কম হয়, আমরা যাতে সাপ্রেস করে রাখতে পারি ক্রস রিঅ্যাকশন। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে স্টেরয়েডস, এটা জানেন জেনারেলাইজড একটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। আরেকটা হচ্ছে বিভিন্ন মনোক্লোনাল অ্যান্টিবডি দিব, এই মনোক্লোনাল অ্যান্টিবডিগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, যেমন ইন্টারলিউকিন 2, এটা গ্রোথ ফ্যাক্টর, এটাকে যদি আমরা ব্লক করে ফেলতে পারি অ্যান্টিবডি দিয়ে, ধরেন এটা হলো ইন্টারলিউকিন 2, আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে ইন্টারলিউকিন 2টাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন করে ফেললাম, নিউট্রালাইজ করে ফেললাম, ফলে এই ইন্টারলিউকিন 2 এর সংখ্যা কমে গেছে, যে কাজটা রেগুলেটরি টি সেল করতো। তো ইন্টারলিউকিন 2 কমে গেলে গ্রোথ ফ্যাক্টর কমে গেছে, CD4 এবং CD8 টি সেল প্রলিফারেশন আর করতে পারবে না, ঠিক আছে। একইভাবে CD20 প্রোটিন, ইন্টিগ্রিন আলফা 4, এগুলো বিভিন্ন ইউজ করে। ইন্টিগ্রিন আলফা 4টা কি? এটা হলো যে একটা আমাদের লাইগেন্ডের মতো, এই লাইগেন্ডটাকে ইউজ করে লিউকোসাইট ব্লাড ভেসেলস থেকে ডায়াবেটিসের মাধ্যমে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসে। তো এটাকে যদি আমরা ব্লক করে দিতে পারি, ফলে লিউকোসাইট আর এট দ্য সাইট অফ ইনফ্লামেশন আসতে পারবে না, ফলে ইনফ্লামেশনটা সাপ্রেস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো বিষয়টা। এছাড়াও আমরা ইন্টারফেরন বিটা ইউজ করতে পারি, কারণ আমরা জানি ইন্টারফেরন বিটা হচ্ছে অ্যান্টি ভাইরাল একটা সাবস্টেন্স। এছাড়া আমরা গ্ল্যাটিরেমার ড্রাগটা ইউজ করতে পারি। সে কি করে জানেন? এটা একটু ইম্পর্টেন্ট, মাইলিন বেসিক প্রোটিনের মতো তার স্ট্রাকচার। এই গ্ল্যাটিরেমার ড্রাগটার স্ট্রাকচার আমরা এমনভাবে বানাই যে সেটা মাইলিন বেসিক প্রোটিনের মতো। তো তখন ওই যে অ্যান্টিবডি যেগুলো তৈরি হয়েছিল হেপাটাইটিস বি এর এগেইনস্টে এবং CD8 টি সেল, ওরা কি করে গ্ল্যাটিরেমারের প্রতি অ্যাট্রাক্টেড হয়, কারণ ওরা ভাববে যে গ্ল্যাটিরেমারটাই হচ্ছে মাইলিন বেসিক প্রোটিন। অর্থাৎ আমরা হচ্ছে কি জানেন, অ্যান্টিবডি এবং সাইটোটক্সিক টি সেলটাকে ধোঁকা দিয়েছি, আমরা বাইরে থেকে একটা সাবস্টেন্স দিয়ে দিয়েছি মাইলিন বেসিক প্রোটিনের মতো, ফলে সে ওই গ্ল্যাটিরেমারের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেল এবং মাইলিন বেসিক প্রোটিনকে আক্রমণ করতে ভুলে গেল, ঠিক আছে। এই আর কি অবস্থা। আচ্ছা যাই হোক, এরপর আমরা আসেন আরেকটা আমাদের অটো ইমিউন ইনফ্ল্যামেটরি ডিজিজ, সেটা হলো যে ক্রনিক থাইরয়েডাইটিস, এটাকে আমরা হাশিমোটোস থাইরয়েডাইটিসও বলি। এই ক্ষেত্রে কি হয় যে অটো অ্যান্টিবডি তৈরি হয়, কার এগেইনস্টে তৈরি হয়? আপনারা জানেন আমাদের এই যে থাইরয়েড গ্ল্যান্ডে কি থাকে, আমাদের ফলিকুলার সেল যেটা বলি বা থাইরয়েড সেল, এই থাইরয়েড সেলের মধ্যে কি তৈরি হয়? থাইরোগ্লোবিউলিন প্রোটিন তৈরি হয়, এবং অন্যদিকে আমাদের থাইরয়েড সেল, এটা হলো একটা থাইরয়েড সেল, তাহলে থাইরয়েড সেল থাইরোগ্লোবিউলিন তৈরি করে, এবং একই সাথে তার একটা এনজাইম থাকে থাইরয়েড পার অক্সিডেজ। ওই থাইরয়েড পার অক্সিডেজ দিয়ে সে আয়োডাইডকে অক্সিডেশনের মাধ্যমে আয়োডিনে পরিণত করে।
এবং ওই আয়োডিনকে পরে এই থাইরোগ্লোবিউলিনের সাথে অ্যাটাচ করে মনো আয়োডোটাইরোসিন, ডাই আয়োডোটাইরোসিন এগুলো তৈরি করতে থাকে। ঠিক আছে, তো এখানে এই থাইরোগ্লোবিউলিন প্রোটিনটার এগেনস্টে এবং থাইরয়েড পার অক্সিডেজ এনজাইমটার এগেনস্টে কোনো কারণে আপনার বডির ইমিউন সিস্টেম অটো অ্যান্টিবডি তৈরি করে ফেলে। তখন এই অটো অ্যান্টিবডিগুলো ধরুন এটা হলো অটো অ্যান্টিবডিগুলো, এগুলো এসে তখন কি করে আপনার এই যে ফলিকুলার সেল থাইরয়েড সেলগুলোকে অ্যাটাক শুরু করে। ফলে এখানে কি হয়, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয়, সাইটোটক্সিক টি সেল এসে সাইটোটক্সিসিটি করে, ফলে থাইরয়েড গ্ল্যান্ডটা ডিস্ট্রয় হতে শুরু করে এবং এখানে ইনফ্লামেশন শুরু হয়ে যায়। ফলে কি হবে, আপনার যদি থাইরয়েড গ্ল্যান্ডের সেল কমে যেতে থাকে এভাবে ডিস্ট্রাকশনের মাধ্যমে, আপনার T3 T4 হরমোনের লেভেল কি হয়ে যাবে, কমে যাবে। কারণ তাদেরকে যে তৈরি করে, যে থাইরয়েড সেল তৈরি করে, সেই এখন কমে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে এটার ট্রিটমেন্ট আমরা কি করব, আমাদের থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন ব্লাড রিলেটেড কিছু ডিসঅর্ডার দেখি অটোইমিউন। যেমন দেখেন, যদি কোনো কারণে আপনার ইমিউন সিস্টেম অটো অ্যান্টিবডি তৈরি করে এগেইনস্ট ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল কোথ থেকে আসে, এটা হলো আমাদের যে স্টোমাকের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের আমাদের যে প্যারাইটাল সেল আছে, হ্যাঁ প্যারাইটাল সেল থেকে তৈরি হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা। এবং এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা সে কি করে, ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে। অর্থাৎ এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ছাড়া ভিটামিন B12 অ্যাবজর্ব হতে পারে না। ফলে যখন এই অ্যান্টিবডিগুলো ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলকে গিয়ে অ্যাটাক করে ওদের সংখ্যা কমিয়ে দিবে, ফলে ভিটামিন B12 অ্যাবজর্পশন কমে যাবে। তো ভিটামিন B12 টা কেন দরকার, ডিএনএ সিনথেসিসের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সাবস্টেন্স। ফলে আমার ভালোভাবে আরবিসি গুলো ম্যাচুরেশন হতে পারবে না, ফলে দেখা দিবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, আচ্ছা এরপরে আসেন যে যদি আপনার বডি, এই উদাহরণটা আমি আগে আপনাদের দিয়েছিলাম, যেমন পেনিসিলিন, কুইনিন, সেফালোথ্রিন, টেট্রাসাইক্লিন, সালফোনামাইড, আইসোনিয়াজিড, রিফাম্পিন, এই ড্রাগ গুলো ইউজুয়ালি কি করে জানেন, এই ড্রাগস গুলো আমাদের যে প্লেটলেট আছে এর মধ্যে পেনিসিলিনটা, আপনারা প্লেটলেট না, পেনিসিলিনটা অ্যাটাচ থাকে আরবিসি সারফেস প্রোটিনের সাথে। ফলে পেনিসিলিনটা করবে হিমোলাইটিক অ্যানিমিয়া। আর অন্যান্য যে ড্রাগগুলো এখানে বিশেষ করে কুইনিনটা, ও অ্যাটাচ থাকে কার সাথে জানেন, প্লেটলেট সারফেসের সাথে গিয়ে ও অ্যাটাচড হয়ে থাকে। অন্যদিকে এই কুইনিনটা আমার এই ডেনড্রাটিক সেলের মাধ্যমে সেই লিম্ফ নোডে গিয়ে এই CD4 টি সেল, CD8 টি সেল ওদেরকে অ্যাক্টিভ করে দেয় এবং অটো অ্যান্টিবডি তৈরি করে। তখন অটো অ্যান্টিবডিগুলো যখন এই যে প্লেটলেটটা কোথায় আছে, ব্লাডের মধ্যে, তো অটো অ্যান্টিবডিগুলো যখন এখানে আসলো, এসে দেখে কিরে আমরা যার এগেনস্টে অ্যাক্টিভ হলাম, অর্থাৎ ওই যে কুইনিনের এগেনস্টে, ওরা দেখে কিরে ড্রাগটা তো প্লেটলেটের গায়ে অ্যাটাচ, ধর ওকে। তখন ওরা গিয়ে ওই প্লেটলেটের গায়ে এই ড্রাগটাকে সাথে বাইন্ড হয়ে যাবে। তাহলে যখনই ওরা ড্রাগ সাবস্টেন্সের সাথে বাইন্ড হলো, তাহলে এখানে কি হয়ে গেল, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হওয়ার পরে এই অ্যান্টিবডিগুলোর সাথে অ্যাটাচড হবে কমপ্লিমেন্ট, ফলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হবে, ফলে প্লেটলেটটা ডিস্ট্রয় হয়ে যাবে, ফলে দেখা দিবে থ্রম্বোসাইটোপেনিয়া। এটা নিয়ে আগে আমি কথা বলেছিলাম, তাই না? এই হলো মেকানিজমটা। এরপরে হলো আসেন, এটা নিয়ে আর বলা দরকার নাই, বিভিন্ন ড্রাগ পার্টিকেলস ওরা হেপটেনের মতো কাজ করে, অর্থাৎ ওরা অ্যান্টিজেন বাট নট ইমিউনোজেন। বাট যখন এই ড্রাগ পার্টিকেলস গুলো আমার বিভিন্ন সেলফ অ্যান্টিজেন অর্থাৎ বডি প্রোটিনের সাথে বাইন্ড হয়, তখন ওরা ডেনড্রাটিক সেলের মাধ্যমে লিম্ফ নোডে গিয়ে CD4 টি সেলকে অ্যাক্টিভ করে ফেলে এবং সেখান থেকে ফলিকুলার হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হয়। আর ফলিকুলার হেল্পার টি সেল অ্যাক্টিভ করে বি সেলকে, সেখান থেকে তৈরি হয় অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি। ওকে, এবং তাহলে দেখেন ড্রাগটা এদিকে লিম্ফ নোডের মাধ্যমে তৈরি করলো অটো অ্যান্টিবডি, আবার কিছু ড্রাগ পার্টিকেল আমার বিভিন্ন আরবিসি, প্লেটলেট ওদের সারফেসে লেগে আছে, দেখেন এই যে সারফেসে লেগে আছে, একটু আগে যেটার এক্সপ্লেনেশন দিলাম। ফলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো। এরপরে বাকিটা আগের মতোই হবে, ঠিক আছে? আচ্ছা, আর পেনিসিলিনটা অ্যাটাচ থাকে আরবিসি তে, ফলে ওখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে আরবিসি মেমব্রেনের গায়ে, ফলে আরবিসি ডিস্ট্রাকশন হবে, হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। ওকে, ট্রিটমেন্ট সবগুলো একই রকম, অটো ইমিউন ডিজিজের ট্রিটমেন্ট জেনারেলাইজড ইমিউনোসাপ্রেস করতে হবে। আর যদি ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেলের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে যেহেতু ভিটামিন B12 অ্যাবসর্ব হতে পারছে না, তাই আমাদেরকে বেশি বেশি B12 সাপ্লিমেন্ট দিতে হবে।
এবার আসেন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আপনারা জানেন যে আমাদের ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে টাইপ 1 মানে হলো যেখানে ইনসুলিনের ঘাটতি আছে, আর একটা হলো টাইপ 2 মানে হলো যেখানে ইনসুলিন এনাফ পরিমাণে আছে বাট ইনসুলিন রিসেপ্টরের কি হয়ে গেছে, ইনসুলিন রিসেপ্টরের আমাদের এটাকে কি বলে অ্যাফিনিটি বা ইফিকাসি কমে গেছে, অর্থাৎ রেজিস্ট্যান্স হয়ে গেছে। ইনসুলিন ঠিকই আছে বাট তারা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারছে না বা বাইন্ড করলেও কাজ হচ্ছে না। ঠিক আছে, এটা হলো টাইপ 2। এখন আমরা আলোচনা করছি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। ওকে, এই টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসটা দুইটা কারণে হয়। একটা হলো সরাসরি আপনার ইমিউন ডিসরেগুলেশন, অর্থাৎ ইমিউন সিস্টেমের কোনো ম্যাচুরিটির অভাবে সাইটোটক্সিক টি সেল এবং অটো অ্যান্টিবডি তৈরি হবে আপনার প্যানক্রিয়াটিক বিটা সেলের এগেইনস্টে। ঠিক আছে, আরো স্পেসিফিকলি বললে প্যানক্রিয়াটিক বিটা সেলের একটা স্পেসিফিক এনজাইমের এগেইনস্টে তৈরি হয়। সেই এনজাইমটা হলো গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ এনজাইম। এটা প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে থাকে। তো এই এনজাইমটা এগেইনস্টে অ্যাক্টিভেট হয়েছে। এখন এই এনজাইমটাকে সাইটোটক্সিক টি সেল এবং অটো অ্যান্টিবডি ডিস্ট্রয় করতে গিয়ে তারা বিটা সেলটাকে ডিস্ট্রয় করে ফেলে। ঠিক আছে, এই একটা কারণ হয়। আরেকটা হচ্ছে ক্রস রিঅ্যাকশন, অর্থাৎ কোনো একটা ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশনের জন্য হচ্ছে। যেমন দেখেন কক্সাকি ভাইরাস D4। তো এই কক্সাকি ভাইরাস D4টা ধরুন আপনাকে অ্যাটাক করলো, তাহলে এটা যদি একটা ভাইরাস, ওর এগেইনস্টে আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে অ্যান্টিবডি তৈরি করবে এবং যেহেতু ভাইরাস সাইটোটক্সিক টি সেল তৈরি হবে। এখন কক্সাকি ভাইরাসের ভাইরাল প্রোটিনের স্ট্রাকচারের সাথে আপনার প্যানক্রিয়াটিক বিটা সেল, ধরেন এটা হলো প্যানক্রিয়াটিক বিটা সেল, এই প্যানক্রিয়াটিক বিটা সেলের এটা হলো এনজাইমটা। কি এনজাইম? এই যে একটু আগে যেটা বললাম সেটা হলো গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ। তাহলে এই এনজাইমটার স্ট্রাকচার হলো এরকম ধরেন। এখন এর স্ট্রাকচারের সাথে এই কক্সাকি ভাইরাসের ভাইরাল প্রোটিনের একটা স্ট্রাকচার আংশিক মিলে গেছে। দেখেন এই যে 6টা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স মিলে গেছে, তখন এই অ্যান্টিবডিটা তো ওর এগেইনস্টে অ্যাক্টিভ হয়েছিল এবং সাইটোটক্সিক টি সেলটাও ওর এগেইনস্টে অ্যাক্টিভ হয়েছিল। এখন যেহেতু ওরা দেখবে বিটা সেলের মধ্যে এরকম একটা একই স্ট্রাকচার দেখা যাচ্ছে, তখন তারা ভুল করে এই প্যানক্রিয়াটিক বিটা সেলকেও অ্যাটাক শুরু করবে। একইভাবে অ্যান্টিবডিগুলো, অর্থাৎ ওই ভাইরাসের এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলো বিটা সেলকে অ্যাটাক করবে। ঠিক আছে, তখন বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যাবে। তো বিটা সেল যদি ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, ইনসুলিন প্রোডাকশন কমে যাবে, কারণ ইনসুলিন তৈরি তো করে বিটা সেল। তাহলে ইনসুলিন প্রোডাকশন কমে গেলে কি হবে, আমি বললাম ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে টাইপ 1 আর রিসেপ্টর রেজিস্ট্যান্স হলে টাইপ 2। ঠিক আছে, আচ্ছা এর পরের অংশটুকু আমরা ইনশাআল্লাহ আমার আগামী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।